শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। যে বিষয়গুলো আজকে আলোচনা হবে সেই বিষয়গুলোর মধ্যে আছে আমরা অনেকদিন থেকে বিভিন্ন বিষয় আলোচনা করছি, কিন্তু আজকে যে বিষয়গুলো আলোচনা করব তার মধ্যে আছে দ্বিতীয় স্টিমুলাস প্যাকেজে কী কী সুবিধা থাকতে পারে, দ্বিতীয় স্টিমুলাস যদি পাস হয় তার মধ্যে কি কি থাকতে পারে, করোনা দুর্যোগ, শিক্ষার্থীদের 10,000 ঋণ মওকুফ ও ফেডারেল লোন স্থগিতাদেশ প্রসঙ্গ আজকে আলোচনা করব। আমরা আমাদের কমিউনিটির একটা বড় অংশ যারা স্টুডেন্ট, তাদের নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না। আমরা তাদের নিয়ে আলোচনা করব যে কী কী সুবিধা তারা পেতে পারেন এই ডিজাস্টার সুবিধার ক্ষেত্রে বা ডিজাস্টার সমস্যার সময়। আর আমাদের নিত্যগুরু অনুপ দাস মারা গেছেন, আমরা তার জীবন নিয়ে একটু আলোচনা করব, নিউজ আপডেট থাকবে। আরেকটি বিষয় আমরা আজকে আলোচনা করব, তা হচ্ছে যে আমরা অনেক সময় দুঃখ করে বলি যে আমাদের নিজস্ব কোনো বয়স নেই। এই বয়স আনার ক্ষেত্রে, বয়সকে বিজয়ী করার ক্ষেত্রে, বয়সকে আইন প্রণেতা হিসেবে পার্লামেন্টে পাঠানোর ক্ষেত্রে আমাদের কী সুযোগ ছিল, সেই সুযোগকে আমরা কিভাবে কাজে লাগালাম অথবা কিভাবে আমরা সুযোগ থেকে বঞ্চিত হলাম, সেই বিষয়টি আমরা আলোচনা করব আজকে আমাদের সাথে যারা আলোচনায় আছেন তাদের মধ্যে আছেন জনাব নাজমুল হাসান, সম্পাদক সাপ্তাহিক পরিচয়, আছেন জনাব শেখ আল মামুন টিউটোরিয়ালের প্রধান, আমাদের সাথে আছেন জনাব আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির, তিনি একটু পরে জয়েন করবেন আমাদের সাথে যোগ দেওয়ার কথা আছে জনাব সুব্রত বিশ্বাসের, যিনি অনুপ কুমার দাসের জীবন নিয়ে আলোচনা করবেন। আর আমাদের সাথে ডক্টর ইব্রুল চৌধুরী ফ্লোরিডা থেকে জয়েন করার কথা আছে একটু পরে। দর্শক, আপনারা যারা আমাদের সাথে টেলিভিশনে দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি, আর যারা ফেসবুকে দেখছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং অনুষ্ঠানটি শেয়ার করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা প্রথমেই যাচ্ছি জনাব নাজমুল আহসান এর কাছে আজকের দিনের আপডেট জানার জন্য। জনাব নাজমুল আহসান। দেখা যাচ্ছে ফেসবুকে আমরা তো দিয়েছি অলরেডি, দেওয়ার কথা। ধন্যবাদ আবু তাহের, সব প্যানেলিস্টদেরকে অভিনন্দন। এবং আজকে দেখতে পাচ্ছি অনেকদিন পর আমাদের মামুন ভাইকে, বেশ ব্রাইটার পারসন, ব্রাইট অনেকটা। যাই আশা করি দর্শকরা সবাই ভালো আছেন। একটু আগে নিউ ইয়র্কে বেশ ঝড় বাদল হইলো, অনেকটা বেশ বৃষ্টি বাদল, আমি আটকাও পড়েছিলাম মাঝখানে, তো ভাবছিলাম যে আজকে ঠিক মতো আসতে পারবো কিনা। পরে আমাকে একজন চমৎকার একজন মানুষ রাইড দিয়েছে এবং পুরো এই বৃষ্টির ঝড়টা আমি গাড়ির ভিতরেই উপভোগ করেছি। যাই হোক, আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে শুরু করি। আপনারা জানেন যে নিউ ইয়র্কের অবস্থা খুবই ভালো, বিশেষ করে নর্থ ইস্টের যে কয়েকটি স্টেটের কথা আমরা আশেপাশে থাকি, নিউ জার্সি, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, কিন্তু মেরিল্যান্ড নয়, ডেলাওয়্যার নয়, আমরা এই কয়েকটা স্টেটের খুবই ভালো অবস্থায় আছি এই মুহূর্তে করোনা ভাইরাসের ক্ষেত্রে। এবং বিশেষ করে নিউ ইয়র্ক এবং নিউ ইয়র্ক সিটি, আমরা জানি যে আমরা ফেজ 4 ইতিমধ্যেই প্রবেশ করেছি, সবার শেষে হলেও নিউ ইয়র্ক সিটি শুধুমাত্র রেস্টুরেন্টের ভিতরের ডাইনিং করার সুযোগ সুবিধা ছাড়া। এবং যতটুকু মনে হচ্ছে যে আমি আমাদের রেস্টুরেন্ট মালিকদের জ্ঞাতার্থে একটা তথ্য আগাম জানিয়ে দিতে চাই, যে অবস্থা যা দাঁড়াচ্ছে তাতে মনে হচ্ছে না যে খুব কাছাকাছি সময়ে আমরা এই রেস্টুরেন্টের ভিতরে ডাইনিং শুরু করতে পারবো। তার কারণ গভর্নর এই ব্যাপারে একটি বেশ শক্ত অবস্থান নিয়েছেন। আমি বেশ শক্তটার উপর গুরুত্ব আরোপ করছি। তার কারণটা হচ্ছে যে নিউ ইয়র্ক স্টেটের এই ভাইরাসের সংক্রমণের ব্যাপারে গভর্নরের ধারণা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি থেকে এটি ব্যাপক হারে বিস্তার লাভ করতে পারে, এবং এর জন্য তিনি নিউ ইয়র্ক সিটির বেশ কয়েকটি রেস্টুরেন্টের উপর কঠোর অবস্থান নিয়েছেন। আমরা জানি অ্যাস্টোরিয়ার 3টি রেস্টুরেন্টের লিকার লাইসেন্স বাতিল করেছেন, মোট 27টি রেস্টুরেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, এর ভিতরে বেশিরভাগই হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে। এবং তিনি বলেছেন যে কোনোভাবেই একেবারে জিরো টলারেন্স। আর অতএব আমরা এই বিষয়টি আগামী দিনে যতটুকু আমরা মনে করছি যে বাংলাদেশি রেস্টুরেন্ট যেগুলো আছেন, তারা বাংলাদেশি খাবার যারা সরবরাহ করেন, তারা বাহিরের আউটডোর ডাইনিং এর ব্যাপারে যদি প্রস্তুতি গ্রহণ করেন, সেটা তাদের ব্যবসার জন্য ভালো হবে। তবে অনেকে আমাকে বলেছেন যে বাংলাদেশি বাইরে খাওয়ার ব্যাপারে তেমন অভ্যস্ত না। তবে আমি এটাও লক্ষ্য করেছি যে কয়টি রেস্টুরেন্ট খুলেছে বাইরে, তারা কিন্তু মোটামুটি ভালো ব্যবসা করছে। এবারে স্ট্যাটিস্টিক্স এর খবরে আসি। মেয়র আজকে যে সাংবাদিক সম্মেলন করেছেন, তাতে তিনি যে তথ্য দিয়েছেন, তাতে একটি তথ্য আগাম জানিয়ে রাখি, খুব আনন্দের তথ্য সেটি।
গত সোমবার আপনারা জানেন যে মেয়র যে তথ্য দেন সেটি একদিনে পিছানো থাকে। যে গত সোমবার দিন ছিল নিউ ইয়র্ক শহরে প্রথম দিন মার্চ মাসের পরে, যেদিন নিউ ইয়র্ক শহরে কোভিড-19 আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এবং এমনই একটি সময় ছিল যে যখন এই খবরটি এসেছে, এপ্রিল মাসে নিউ ইয়র্ক শহরে গড়ে 700 মতো মানুষ প্রাণ হারাতেন এই কোভিড-19 এক্ষেত্রে গত সোমবার ছিল কোনো মানুষ মারা যাননি কোভিড-19 আক্রান্ত হয়ে, এবং মৃত্যুর হার কমে যাচ্ছে নিউ ইয়র্ক স্টেটে, সে কথাটি আমি পরে আসছি। আর মেয়রের প্রদত্ত স্ট্যাটিস্টিক অনুযায়ী সেটি হচ্ছে যে গত পরশুদিন, ইনফ্যাক্ট মেয়র তো একদিন পিছনে থাকেন তথ্য দেওয়ার ব্যাপারে, আর সেই বিষয়ে মেয়র বলেছেন যে নিউ ইয়র্ক সিটির 11টা হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল কোভিড-19 আক্রান্ত 66 জন, যেটি 200 হচ্ছে যেটি লিমিট। 200 অতিক্রম করলেই বিপদ সীমানা অতিক্রম করছে, এটা আমাদের ধরে নিতে হবে। আর সেক্ষেত্রে 66 জন 200 জনের জায়গায়। এবং ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে নিউ ইয়র্ক সিটির 11টি হাসপাতালে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে কোভিড-19 আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন 300 জন, লিমিট হচ্ছে 375। সেখানেও মোটামুটি আশাব্যঞ্জক অবস্থা আমাদের। আর টেস্টিং যে কথাটি বারবারই আমি বলি, সেটি হচ্ছে যে গত কয়েক সপ্তাহ ধরে, ইনফ্যাক্ট আমি বলবো 2 সপ্তাহের বেশি সময় ধরে নিউ ইয়র্ক সিটিতে কোভিড-19 এর টেস্টিং হচ্ছে, সেই টেস্টিং এর পজিটিভ আসছে 2%, অর্থাৎ 100 জনের টেস্ট করা হলে গড়ে 2 জনকে এই করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে পাওয়া যাচ্ছে, যেটা খুবই সিগনিফিকেন্ট একটি নাম্বার। আর পৃথিবীর যে কোনো অঞ্চলে করোনা ভাইরাস আক্রান্তের ক্ষেত্রে এটি খুবই উল্লেখযোগ্য একটি পরিসংখ্যান। এরপরে আমি নিউ ইয়র্ক স্টেটের গভর্নর আজকে সাংবাদিক সম্মেলন করেন, তবে তিনি প্রতিদিনই টুইট করে এই তথ্যটা জানিয়ে দেন, যেটি নিউ ইয়র্কবাসী আর নিউ ইয়র্ক স্টেটে যারা বসবাস করেন, প্রায় 19.5 মিলিয়ন লোকের বসবাস এই শহরের মানুষ, সেই স্টেটের মানুষ গভর্নর কুমুর এই তথ্যটির মাধ্যমে, এই স্ট্যাটিস্টিকের মাধ্যমে ঠিক করতে পারেন কি অবস্থায় নিউ ইয়র্ক আছে। এবং সেটি হচ্ছে যে গভর্নরের প্রদত্ত তথ্য অনুযায়ী গতকাল, গভর্নরের প্রদত্ত তথ্যটা কিন্তু আগের দিনের, মেয়রের তথ্যটি হচ্ছে এর আগের দিনের, অর্থাৎ একদিন পিছনে থাকে মেয়র। আর সেই হিসাবে গভর্নর যে তথ্য দিয়েছেন সেটি গতকালকে, এবং তাতে দেখা যাচ্ছে গতকাল সমগ্র নিউ ইয়র্ক স্টেটে 67,659 68,659 জনের টেস্ট করা হয়েছে কোভিড-19 তাতে পজিটিভ রেজাল্ট পাওয়া গেছে মাত্র 705 জনের, which is very significantly low। এবং তাতে পার্সেন্টেজ ওয়াইজ 100 জনের ভিতরে টেস্টিং হলে 1.04% আর পজিটিভ এসেছে, যেটি খুবই আশাব্যঞ্জক একটি ফিগার। এবং হসপিটালে কোভিড-19 আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন গতকাল নিউ ইয়র্ক স্টেটের সবগুলো হসপিটাল মিলে ভর্তি ছিলেন 714 জন, which is also a very good figure। এবং এরপরে আরেকটি জিনিস যেটি বলেছি যে টেস্টিং এর ব্যাপারটা, এবং গভর্নর আজকেও বলেছেন যে মাস্ক ব্যবহার করতে হবে সকলকে বাধ্যতামূলক ভাবে। আজকে একটি ব্যতিক্রমধর্মী খবর হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি মাস্ক ব্যবহারের বিরোধিতা করেছেন, মাস্ক ব্যবহার করতে চাননি, এটির প্রয়োজন নেই এমন মন্তব্য করেছেন, তিনি আজ সমগ্র আমেরিকার সকল মানুষকে বলেছেন যে মাস্ক ব্যবহার করতে। এটি একটি ব্যাপক পরিবর্তন প্রেসিডেন্টের মনোভাবের দিক থেকে। অতএব তিনিও এখন বুঝতে পেরেছেন করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করতে হলে ইনফ্যাক্ট মাস্ক ব্যবহারের আর কোনো বিকল্প নেই। অতএব শেষ অবস্থান হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে এই অনুরোধটি করেছেন সকল আমেরিকানের প্রতি। এবং আরেকটি জিনিস হচ্ছে যে আমরা নিউ ইয়র্ক যখন করোনা ভাইরাসের সবচেয়ে খারাপ দিনগুলো অতিক্রম করছিল এবং সারা পৃথিবীর আলোচনার কেন্দ্রবিন্দু ছিল নিউ ইয়র্ক স্টেট, ইনফ্যাক্ট নিউ ইয়র্ক স্টেট, এই নিউ ইয়র্ক স্টেটের করোনা ভাইরাসের রেকর্ডকে আজকে অতিক্রম করেছে ক্যালিফোর্নিয়া। সবচেয়ে বেশি আক্রান্তের রেকর্ড এখন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেটে। এখানে দেখা যাচ্ছে যে নিউ ইয়র্কে যেখানে ছিল 4,15,000 মানুষ নিউ ইয়র্কে আক্রান্ত হয়েছিলেন পিক টাইমে ওই করোনা ভাইরাসে, এখানে ক্যালিফোর্নিয়া আজকে অতিক্রম করেছে 4,15,763 জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিল স্টেটে এই পর্যন্ত। এবং তার ফলে নিউ ইয়র্কে অতিক্রম করেছে, যদিও এখানে একটি তুলনামূলক ব্যাপার আছে, সেটি হচ্ছে যে নিউ ইয়র্কের মৃতের সংখ্যা প্রায় 29,000 ছিল, ক্যালিফোর্নিয়ার কিন্তু অতটা মৃত্যু ঘটেনি, সেখানে প্রায় 9,000-এর কাছাকাছি মৃত্যুর সংখ্যা। অতএব এদিক থেকে ক্যালিফোর্নিয়া একটু ভালো অবস্থানে আছে, তবে আক্রান্তের দিক থেকে ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ককে ছাড়িয়ে গেছে। আরেকটি কথা হচ্ছে যে
যুক্তরাষ্ট্রের প্রায় 31 স্টেট এখন উদ্যোগামী এই করোনা ভাইরাসের সংক্রমণ, এবং এটি নিয়ন্ত্রণের জন্য ফেডারেল গভর্নমেন্টের যে প্রচেষ্টা, এটি খুব একটি সফল কাম হচ্ছে না। এর বিভিন্ন কারণ রয়েছে। তার কারণ ফেডারেল সরকার এবং স্টেট সরকার ভিতরে দ্বন্দ্ব, সিদ্ধান্তহীনতা, সবকিছু মিলিয়ে পরিস্থিতি বেগতিক। এর মাঝামাঝি আজকে ডক্টর অ্যান্থনি ফাউচি, তিনি প্রেসিডেন্টের করোনা ভাইরাস টাস্ক ফোর্সের প্রধান সদস্য, তিনি আজকে বলেছেন যে করোনা ভাইরাস আর কোনোদিনই হয়তো আমাদের ছেড়ে যাবে না। এই করোনা ভাইরাসের সাথেই আমাদের বসবাস করতে হবে। হয়তো করোনা ভাইরাস কিছুটা দুর্বল হতে পারে, বাট এটি আমাদের কখনো ছেড়ে যাবে না। আর এই 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 মন্তব্যটি হচ্ছে ডক্টর অ্যান্থনি ফাউচির, তিনি আজকে এটি মন্তব্য করেছেন। আরেকটি বিষয় যেটি আমরা অনেকেই ভ্যাকসিনের অপেক্ষা করছি, ভ্যাকসিনের আশায় আছি, কিন্তু আজকে যে তথ্যটি আমরা পেয়েছি সেটি হচ্ছে যে ভ্যাকসিন প্রস্তুত হবে, যখনই তৈরি হবে বাজারে আসার জন্য প্রথম চালানটি ভ্যাকসিন, ফাইজার এবং আরেকটি কোম্পানির ভ্যাকসিনের প্রথম চালানটি যুক্তরাষ্ট্রের ফেডারেল গভর্নমেন্ট অগ্রিম কিনে ফেলেছে। প্রায় $1 বিলিয়ন মতন তারা এতে ব্যয় করছে, এবং তাতে দেখা যাচ্ছে যে যদিও 100 মিলিয়ন ডোজ তারা কিনেছে, এবং প্রতিটি ভ্যাকসিনের মূল্য পড়ছে, নির্ধারণ করা হয়েছে $20 হিসাবে, কিন্তু যুক্তরাষ্ট্রের ফেডারেল গভর্নমেন্ট যেহেতু ক্রয় করে ফেলেছে, আর পরবর্তীতে আরো ভ্যাকসিন তৈরি হলে এখানেও যুক্তরাষ্ট্র ফেডারেল গভর্নমেন্ট অগ্রিম অর্ডার দিয়ে রেখেছে। অর্থাৎ ফাইজার এবং আরেকটি কোম্পানির ভ্যাকসিন প্রস্তুত করা হবার পর এর প্রথম দিকের বেশ কয়েকটি চালানি সমগ্র যুক্তরাষ্ট্রের জন্য বরাদ্দ করতে হবে। সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র ফেডারেল একটি প্রেশার সেখানে রয়েছে। আরেকটি হচ্ছে যে গতকাল সমগ্র যুক্তরাষ্ট্রে এই করোনা ভাইরাস আক্রান্ত 1127 জন মানুষের প্রাণহানি ঘটেছে, যেটি একদিনের জন্য সর্বোচ্চ। একদিনে এত মানুষ যুক্তরাষ্ট্রে আর কখনো করোনা ভাইরাসে। আরেকটি যুক্ত যেটা হচ্ছে আরিজোনা, তো যেটা এতদিন ছিল না সেইভাবে আক্রান্তের সংখ্যার দিক থেকে, আরিজোনা এখন উঠে এসেছে উপরের দিকে আক্রান্তের সংখ্যা হিসেবে, এবং সেখানে গড়ে প্রায় প্রতিদিন 3,000 নতুন মানুষ আক্রান্ত হচ্ছেন এই করোনা ভাইরাসে, যেটি ওই ছোটখাটো স্টেট হিসেবে জনসংখ্যার দিক থেকে তাদের জন্য অ্যালার্মিং, খুবই উদ্বেগজনক খবর। আর্থিকগত তথ্য যেটি হচ্ছে যে করোনা ভাইরাসের যে যে স্টিমুলাসের প্যাকেট, এবার একটু চলে আসি, সেটি হচ্ছে যে স্টিমুলাসের প্যাকেট নিয়ে আপনারা জানেন, প্যাকেজ নিয়ে আপনারা জানেন কথাবার্তা চলছে। আজকে একটু আগেই একটি খবর পাওয়া গেছে, যদিও বিস্তারিত কেউই খবরটি ব্যাখ্যা করেননি, এটি হচ্ছে সিনেট রিপাবলিকান এবং হোয়াইট হাউস একটি সিদ্ধান্তে পৌঁছেছে, ঐক্যমতে পৌঁছেছে। এই স্টিমুলাস বিলটা যারা সিনেট থেকে যেটি পেশ করা হবে, এবং সিনেট মেজরিটি লিডার আজকে বলেছেন যে মিস ম্যাককনেল আগামীকাল বৃহস্পতিবার এই বিলটি উন্মোচন করবেন, এবং এই বিলটিতে মোটামুটি যে একটি ধারণা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে সিনেটর লামার আলেকজান্ডার বলেছেন যে এই বিলে প্রায় $105 বিলিয়ন মতো রাখা হয়েছে স্কুলগুলোর জন্য, এবং স্কুল খোলা এবং স্কুল খোলার পরে স্কুলকে সেগুলো চালু রাখার জন্য। সেই ফিগারটি মাত্র এসেছে, অন্য কোনো ফিগার এখনো আসেনি। আর আনএমপ্লয়মেন্ট বেনিফিট যেটি $600 আগামী সপ্তাহে শেষ হয়ে যাচ্ছে, এটি আপাতত বৃদ্ধি করার ব্যাপারে ঐক্যমতে তারা পৌঁছেছেন কিনা সেই বিষয়ে কোনো ব্যাখ্যা তারা দেননি। তবে একটি কথা মিচ ম্যাককনেল সহ রিপাবলিকান সিনেটররা বলেছেন তারা কোনোভাবেই এটিকে $600 ফিগারে রাখতে চান না, তবে এর নিচে কোনো ফিগার হয়তোবা তারা রাজি হবেন যদি ডেমোক্রেটরা সেই ব্যাপারে বাড়াবাড়ি না করেন। আর যদি ডেমোক্রেটরা সেই ব্যাপারে বাড়াবাড়ি করেন তাহলে এই বিষয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে না, আর দুই পক্ষকেই একটি কম্প্রোমাইজ করতে হবে। এবং এখানে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে বিষয়টি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পও যেটা উল্লেখ করেছেন রিপাবলিকান নেতৃত্বের সাথে বৈঠকের সময়, সমগ্র যুক্তরাষ্ট্রব্যাপী প্রায় যুক্তরাষ্ট্রব্যাপী যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে আনএমপ্লয়মেন্টের ক্লেইমের সংখ্যা আরো বেড়ে যাবে এবং পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। আর সেই ক্ষেত্রে এই প্যান্ডেমিকের যে অতিরিক্ত $600 ছিল, এই পুরো $600 না হলেও একটা কাছাকাছি অ্যামাউন্ট হয়তো দিয়ে জনগণের যুক্তরাষ্ট্র অর্থনীতিকে সচল রাখার ব্যাপারে একটি উল্লেখযোগ্য ভূমিকা কংগ্রেসের গ্রহণ করতে হবে। এটিকে কেউ সরাসরি নাকচ করে দিচ্ছে না, যার দেওয়া যাবে না।
কত দেওয়া যাবে, কিভাবে দেওয়া যাবে, কোন পদ্ধতিতে দেওয়া যাবে, চাকরিতে ফিরে গেলে দেওয়া হবে না চাকরিতে না গিয়ে শুধু আনএমপ্লয়মেন্টের সাথে অতিরিক্ত দেওয়া হবে, এই বিষয়ে খুঁটিনাটি গুলো এখনো বের করে দেখার চেষ্টা করা হচ্ছে। তবে আগামী কালকে হয়তো আমরা বলতে পারবো যে সিনেট কি প্রস্তাব করছে। আপনারা ইতিমধ্যে জানেন রোজ একটি পাশ করে রেখেছে হাউস, যারা ডেমোক্রেটিক কন্ট্রোলে আছে তারা পাশ করে রেখেছে। সেখানে এই $600 অতিরিক্ত যদি পাওয়া যাচ্ছে, এটি আগামী জানুয়ারি পর্যন্ত বহাল রাখার কথা বলা হচ্ছে, কিন্তু রিপাবলিকান সিনেট নেতৃত্বে এটাতে রাজি হচ্ছে না। অর্থাৎ সেখানেও একটি কম্প্রোমাইজের প্রয়োজন হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে আজকে প্রেসিডেন্ট ট্রাম্প, আপনারা জানেন যে ব্যাপারে মেয়র আজকে কথা বলেছেন নিউ ইয়র্ক সিটি। প্রেসিডেন্ট ট্রাম্প আজকে শিকাগোতে ফেডারেল ফোর্স পাঠাচ্ছেন, কারণ শিকাগোর ভায়োলেন্সটাকে কন্ট্রোল করার জন্য। গতকাল আপনারা জানেন শিকাগোতে বেশ ভায়োলেন্স হয়েছে ক্রিমিনালকে কেন্দ্র করে, এবং তিনি সেই অজুহাতে আজকে ফেডারেল ফোর্স পাঠাচ্ছেন শিকাগোতে। এবং আর নিউ ইয়র্কের মেয়র আজকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে মেয়রকে তিনি বলেছেন যে তারা প্রয়োজনে আদালতে যাবেন যদি নিউ ইয়র্ক সিটিতে ফেডারেল গভর্নমেন্ট, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প যদি কোনো ফোর্স পাঠানোর চেষ্টা করেন তারা আদালতে যাবেন, এটি আজকে মেয়র বলেছেন। আরেকটি হচ্ছে যে আজকে আরেকটি বিষয় খবর যেটি, সেটি হচ্ছে যে রিসার্চ, আজকে একটি নতুন গবেষণা পাওয়া গেছে। আমি ডাক্তার ইব্রাহিম ভাইকে দেখতে পাচ্ছি, উনি হয়তো এই বিষয়ে আরেকটু বিস্তারিত বলতে পারবেন। আজকে বহু পুরনো, সেটা 1950 সালের একটি অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপটিক ক্রিমের মতো, যেটি সোভিয়েত ইউনিয়ন তাদের মহাকাশ যান যখন শুরু করে মহাকাশ অভিযান, তখন একটি অ্যান্টিসেপটিক ক্রিম তারা তৈরি করেছিল। মিরসামিন বোধহয় মিরামিস্টিন অ্যান্টিসেপটিক নাম। আজকে গবেষণা করে দেখা যাচ্ছে এটি করোনা ভাইরাসের ক্ষেত্রে বেনিফিশিয়াল উপযোগী হতে পারে। এই ধরনের একটি খবর আজকে এসেছে রিসার্চের ব্যাপারে, এবং এটির কোনো সাইড এফেক্ট নাই। এটি সাধারণ মহাকাশ যারা যাবেন তাদেরকে প্রোটেক্ট করার জন্য, বিভিন্ন ভাইরাস এবং বিভিন্ন আক্রমণ থেকে তাদেরকে প্রোটেক্ট করার জন্য করেছিল। সেই অ্যান্টিসেপটিক ক্রিমটির কথাটি আজকে আবার উঠে এসেছে। কারণ আপনারা জানেন যে করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন রকমের গবেষণা চলছে, তার ভিতরে আজকে এটি একটি তথ্য পাওয়া গেছে। আর একটু আগে তো বলেছি ফাইজারের ব্যাপারটা, $1.9 বিলিয়ন দিয়ে যুক্তরাষ্ট্র সরকার তাদের প্রথম চালানটি কিনে নিয়েছে, যেটি 100 বিলিয়ন হবে। আরেকটি জিনিস সেটি হচ্ছে যে ভাইরাসের ব্যাপারে আরো 3টি কোম্পানি তাদের কথা ঘোষণা করেছে। এই নিয়ে 6টি প্রতিষ্ঠান দাঁড়ালো, যারা ভাইরাসটাকে মোটামুটি দেখা যাচ্ছে যে চূড়ান্ত পর্যায়ে ট্রায়ালে যাচ্ছে এই বছরের মাঝামাঝি আর শেষের দিকে, অথবা আগামী বছরের প্রথম দিকে ভাইরাসটি চলে আসতে পারে। যাই হোক, মোটামুটি এই হচ্ছে আমাদের আজকের খবর। যদি আরেকটি খবর যেটা বলা হচ্ছে, যেটা আবু তাহের বলেছে একটু আগে, সেটি হচ্ছে যে আমরা পরবর্তীতে অনুষ্ঠানের শেষ দিক হয়তো, আমরা জানেন যে আমাদের প্রজন্মের অনেকেই নিউ ইয়র্ক স্টেট প্রাইমারিতে অংশ নিয়েছিলেন, তাদের 1জন কি 2জন হয়তো বিজয়ী হয়েছেন, বাকিরা খুবই সামান্য ব্যবধানে হেরে গেছেন। এরা যদি কমিটির একটু সাপোর্ট পেতেন তাহলে হয়তো আমরা এইবার একটি ইতিহাস রচনা করতে পারতাম নিউ ইয়র্ক স্টেটে এবং নিউ ইয়র্কের বিভিন্ন লোকাল ইলেকশনে আমাদের অনেকে বিজয়ী হতো। এই বিষয়টি আমরা পরবর্তীতে আলোচনা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আলোচনার জন্য অশেষ ধন্যবাদ। আমরা এখন যাচ্ছি জনাব শেখ আল মামুন আপনার কাছে। জনাব শেখ আল মামুন, আপনার সাউন্ড মিউট করা আছে, একটু আনমিউট করতে হবে। আমরা জানতে চাই যে আমরা তো দীর্ঘদিন থেকে আলোচনা করছি অনেক বিষয়, কিন্তু স্টুডেন্টদের কী কী সুবিধা এই প্যান্ডামিকের কারণে দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো আমরা আলোচনা করছি না। এই বিষয়ে আপনার কি কি জানা আছে, কি কি সুবিধা, যেমন আপনার কোনো ধরনের ফরগিভেবল লোন আছে কিনা, ফেডারেল কোনো লোনের কোনো অব্যাহতি আছে কিনা, বা স্থগিত করার কোনো সুযোগ আছে কিনা, তারা কিভাবে সুবিধা নিতে পারে, অ্যাডমিশনের কোনো সুবিধা আছে কিনা, এই বিষয়গুলো আমরা জানতে চাচ্ছি। Thank you, Tahir Bhai, for inviting me to the Time Television. তো আপনারা হয়তো জানেন, অথবা আমাদের কমিউনিটিও হয়তো অনেকে জানে বা জানেন না, এদেশে স্টুডেন্ট লোন ইজ এ হিউজ হেডেক রাইট নাও। In 2004, we have only $250 billion student loan. Right now, it is $1.5 trillion. So it is the second highest debt after the housing loan, the mortgage যেটা বলি আমরা। So it's a severe problem in দেশের জন্য। সেই কারণে আপনারা অনেক সময় শুনে থাকবেন যে বার্নি স্যান্ডার্স বা জো বাইডেন অনেক সময় বলে থাকে যে we need to invest more into the public education system, public university system, so students have to graduate
with the loan. So in average, প্রত্যেকটা স্টুডেন্ট এখানে গ্রাজুয়েশন করে আমেরিকাতে with the $32,000 debt. So এটা আপনার 2 years এবং 4 year কলেজ থেকে গ্রাজুয়েশন করার পরে এটা হয়, এবং 75% of this debt come from the 2 years and 4 years for profit কলেজগুলো যেগুলো থেকে, সেখানে যেতে হলে আপনাকে লোন নিতে হয়। এবং এই লোনগুলোর আবার অনেক প্রকার ক্লাসিফিকেশন আছে, এটা এখন আসলে অল্প সময় এত ডিটেলস বলা সম্ভব হবে না। তো যে লোনগুলো হচ্ছে আপনার ফেডারেল গভর্নমেন্ট দেওয়া হয়, সেই লোনটাই কিন্তু এখন ফোরবিয়ারেন্সে বা এটাকে এখন পোস্টপোন করা হয়েছে মার্চের 13 তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত। ইউ ডোন্ট হ্যাভ টু মেক এনি পেমেন্ট, এন্ড আফটার সেপ্টেম্বর 30th from October 1st you need to start making payment. এবং যারা ব্যাচেলার ডিগ্রি করছে উইথ বরোইং মানি, তাদের যদি 20 বছর 120 পেমেন্টস 20 ইয়ার্স, আর যারা পোস্ট ব্যাচেলার করছে তাদের যদি 25 ইয়ার্স তারা পে করে থাকে, তখন তারা রিকোয়েস্ট করতে পারে ফরগিভনেসের জন্য। বিসাইড দ্যাট, আপনি যদি এখন ব্যাচেলার করতে গিয়ে যদি ইফ সামবডি বরো ফ্রম দ্য প্রাইভেট loan servicing company for Sallie Mae and there's many other companies, then those loans are not under forbearance. You have to still keep making payment. But if you borrow from the federal government, then you have to keep making payment from October. But if you're unemployed and if you're not getting any unemployed benefit, then you don't have to make payment. You have to request for more forbearance. Arekta hocche jodi if you're making money, then there's certain guidelines. এটাকে বলা হয় 10% of your leftover income যেটাকে বলা হয়। You have to make a payment based on that number after paying your rent, your food and other services. If you have some money left over from that remaining income, you have to keep making the payment. Sorry Tahir, but I cannot hear you. জি, আমি যেটা বলছি যে যারা স্টুডেন্ট, যারা বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিতে চায় এই প্যান্ডেমিকের, তাদের কি কোনো ধরনের লোন যেগুলো আছে এটা স্থগিত করার কোনো সুযোগ আছে? Well, right now all the payment, all the student loan has been postponed, forbearance যেটা বলে, এবং এটাকে 0% ইন্টারেস্ট করে দেওয়া হয়েছে for this from March 14 till September 30th. মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই কয় মাসের জন্য। বাট আবার সেপ্টেম্বরের পরে গিয়ে অক্টোবর থেকে তাদেরকে পেমেন্ট শুরু করতে হবে। এখন অক্টোবরে কেউ যদি জব লুজ করে বা এমপ্লয়েড না হয়, তখন তাদের যে লোন সার্ভিস আছে, সব যে কলেজে গিয়েছিল সেই কলেজে তাদেরকে কল করে তাদের সেটা আপনাকে স্টপ করতে হবে, বা তাদেরকে এক্সপ্লেইন করতে হবে যে আই ক্যানট মেক এ পেমেন্ট, অর ইফ ইউ রিসিভ দ্য আনএমপ্লয়েড বেনিফিট, ইউ হ্যাভ টু শো দ্যাট the unemployment benefit I'm receiving that goes toward my food and rent, and I have nothing left over, so I need more time to make payment. আমাদের সাথে জাকির আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকিরও আছেন। আমি জাকিরকেও একটু এতে করতে চাই যে এই যে প্যান্ডেমিক যে স্টিমুলাস, মামুন ভাই আপনিও শুনবেন, এবং আমি অভিনন্দন জানাচ্ছি ডক্টর ইবরুল চৌধুরী, আপনাকেও আপনি জয়েন করেছেন দূর থেকে, জনাব সুব্রত বিশ্বাস আমাদের সাথে আছেন, জয়েন করেছেন। যে এই যে প্যান্ডেমিক যে লোন এবং স্টিমুলাস অনেক কিছু আছে, এর মধ্যে ছাত্রদের জন্য কোনো বা শিক্ষার্থী যারা আছে তাদের জন্য কোনো সুবিধা নাই? আসসালামু আলাইকুম সবাইকে। জাস্ট টু জাম্প ইন, আসলে সুবিধা নাই বলতে মামুন ভাই যেটা এক্সপ্লেইন করছে, এখন ফরবিয়ারেন্স এই ওয়ান অফ দ্য বিগেস্ট থিং দ্যাট ইজ হ্যাপেনিং রাইট নাও। আর যারা স্কুলে যাচ্ছে, যাদের জন্য এই যে 420 টাকা আস্তে আস্তে দেওয়া শুরু হয়েছে, যাদের the people that used to take, their families to take EBT or their low income, তারা ওই টাকাগুলো পাচ্ছে। বাট স্পেশালি কোনো ধরনের এখনো কোনো কিছু দেওয়া হয়নি বিসাইডস the loan যে forbearance এবং no interest, মানে অনেক মানুষ কিন্তু বুঝতেছে না, that's a lot of money actually every month, so that's a good amount of money that is being given out right now. আর যেটা বলতেছে আপনার জো বাইডেন বলছে they will forgive $10,000 because in average $32,000 মানে ও করে প্রত্যেকটা ফ্যামিলি, 1 in 8 family members in this country has some kind of student loan. So 10,000 যদি তারা forgive করে, it's a lot of money, এবং lot of family will be benefited out of this, but it's still in the air. They're discussing this thing, it's not been settled down yet. এবং ট্রাম্প এবারে বলছে যে especially Republican government from the history, they don't like to forgive any student loan. Even তারা বলতে যাচ্ছিল যে if people borrow from the federal government, let's say bank borrow করে, right, bank has to pay the prime rate. এবং রিপাবলিকান পলিটিশিয়ানরা এবং স্টেট লেজিসলেটররা, ফেডারাল গভর্নমেন্টের কংগ্রেস, তারা কিন্তু অলওয়েজ বলতেছে স্টুডেন্ট অলসো শুড পে দ্য ইন্টারেস্ট অন দ্যাট। এবং এই স্টুডেন্ট লোন কিন্তু আপনারা হয়তো আমরা জানি যে
আপনার স্টুডেন্ট থাকাকালীন যে 4 বছর ইন জেনারেল, তখন কিন্তু কোনো কিছু পে করতে হয় না। ইফ সামবডি গ্রাজুয়েট আফটার 4 ইয়ার্স, ইফ ওয়ান্স হি অর শি স্টার্ট ওয়ার্কিং, দেন হি অর শি স্টার্ট পেইং দ্য লোন। সো এই যে টাইমটা, এই টাইমের ভিতরে যে ইন্টারেস্টটা অ্যাকিউর হয়, তাই না, যে জমা হয়, এটা কিন্তু ফেডারেল গভর্নমেন্টকে পে করতে হয়। তো ইট ইজ অলসো বেনিফিট ফর দ্য স্টুডেন্ট। সেটা হয়তো আমরা ইনডাইরেক্টলি বুঝি না যে হ্যাঁ, এটা কিন্তু ওয়ান ওয়ে উই আর সেভিং, উই আর বরোইং মানি, বাট উই আর নট পেইং এনিথিং ফর দ্য 4 ইয়ার্স অফ এডুকেশন। হোয়াট অ্যাবাউট যে যারা এই যে প্যান্ডেমিকের কারণে যারা কোনো ইনকাম নাই, যারা এই লোন দেওয়ার তাদের মানে লোন পেমেন্টের ইয়ে ছিল, মানে স্কেজুয়াল ছিল, কিন্তু স্কেজুয়াল মিস করেছে, তাদের কি হবে? Well, this has been stopped. এখানে the schedule, ফেডারেল গভর্নমেন্ট এখানে যে কেয়ার অ্যাক্টের আন্ডারে ওখানে প্রেসিডেন্ট ট্রাম্প বলে দিয়েছে যে ফ্রম মার্চ 13 থেকে সেপ্টেম্বর 30 তারিখ পর্যন্ত দে ডোন্ট হ্যাভ টু মেক এনি পেমেন্ট, পিরিয়ড। ওকে, জাকির আপনার কাছে মামুন ভাই, আপনি আমাদের সাথেই থাকেন। আমরা পরে একটা বিষয়ে আলোচনা করব, যেটা একটু আগে নাজমুল ভাই বলেছেন, এবং ডক্টর ইবরুল চৌধুরী আমাদের সাথে আছেন। আমরা জাকির আপনার কাছে যাচ্ছি যে স্টিমুলাস সেকেন্ড প্যাকেজ যেটা, এই প্যাকেজের কোনো আপডেট আছে কিনা? Mamun bhai, just to add also, Mamun bhai, the student loan is the only loan actually that is only forgiven. Even if you claim bankruptcy, student loan doesn't go away, especially from the government one. So that only is forgiven upon death. So jara a loan ta niben tara obviously you have to pay. So but hoping that that loan you should get a good job where you know a loan ta apnar jonno khub ekta material hobe na. আচ্ছা, এখন তার ভাই আসলে এখন অলরেডি নাজমুল ভাই সুন্দর করে অলরেডি এক্সপ্লেন করছে যে 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 কেয়ারস অ্যাক্টের যে পরে যে হিরোজ অ্যাক্ট, তারপরে এখন যে বিভিন্ন ধরনের কথাগুলো আসতেছে, আসলে there is a lot of different things that's happening. Democrat wants one thing, you know, Republican is pushing for something else, Trump administration is pushing for something else. So আসলে এটা নিয়ে এখন কথা বলা আসলে completely irrelevant, I would say, to be honest, because actually after tomorrow we'll see what direction they're going. But যেটা নিয়ে কথা হচ্ছে mainly one is stimulus package, আর কি দেয়া হবে কিনা, 600 টাকার যে PUA যেটা ডেমোক্রেট চাচ্ছে যে টু কন্টিনিউ, বাট এটা কি দেয়া উচিত কিনা, বা এটা যে মাল্টিপ্লায়ার এফেক্ট অন দ্য ইকোনমি এটা কতটুকু ছিল, এটা অ্যাসেসমেন্ট চলতেছে। এবং রিপাবলিকানরা আসলে ওইটাতে বেশি পক্ষপাত, মানে দে আর নট সাপোর্টিং দ্যাট ইয়ার। আর আপনার ট্রাম্প চাচ্ছে যে বিজনেসের জন্য যে পেরোল ট্যাক্সের রিডাকশন হওয়ার জন্য। সো অল দিস হ্যাভ পজিটিভ ইম্প্যাক্ট, বাট ইন দিস কেস উই উইল সি what happens. বাট এই যে 600 টাকার যে পিইউ এর যে ইস্যুটা, অনেক লোক আগে যদি 700 টাকা ইনকাম করতো সপ্তাহে, এখন 1100-1200 টাকা ইনকাম করতেছেন হয়তো বিভিন্ন স্টেটে, রাইট? So এইটার so they are afraid that this is almost going to turn the country into a welfare state almost, right? People are Americans, they are not we are not one of those people that are going to just sit down and earn money, right? So এটার জন্য এগুলো অনেকগুলো ডিসকাশন হচ্ছে। আশা রাখি ইনশাআল্লাহ নেক্সট উইকের মধ্যে আমরা বুঝতে পারবো। আপনাকে প্রশ্ন করতে চাই যে যারা আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন এবং আপনি জানেন যে আনএমপ্লয়মেন্টের সময় শেষ হয়ে যাচ্ছে, এরপরে যদি তারা কাজ না পান বা কাজ থেকে ফায়ার হয়ে যান বা কাজের কোনো সুযোগ না থাকে, দোকান বন্ধ হয়ে যায়, বা অথবা যে এমপ্লয়ার ছিল সে বললো যে না, আমার এখানে তো এখন আমি লোক কমিয়ে দিয়েছি, আমি আপনাকে হায়ার করতে পারবো না, তাদের অবস্থা কি হবে আপনার? এখন আজকে যদি এখন মনে করেন কোনো ধরনের স্টিমুলাস প্যাকেজ না আসে, কোনো ধরনের সাপোর্ট না আসে, এবং যদি আসেও, টু বি অনেস্ট ইটস নট গোনা বি ফর আনলিমিটেড টাইম, এবং স্টিমুলাস প্যাকেজ যদি পাসও হয়, by the time it gets rolled out it's going to be a couple of months maybe, definitely a couple of weeks. So এখন এটাতে অবশ্যই একটা বিশাল একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। আমেরিকাতে এখন আছে almost 26 million people who claimed unemployment. So একটা মানে it's going to hit the economy for sure after July 1st. It doesn't matter what happens, এটা ইকোনমিতে অনেক ইমপ্যাক্ট করবে। 26 মিলিয়ন পিপল সবাই তো আর কাজে ব্যাক করতে পারবে না। কিছু ইকোনমিস্টরা বলতেছে যে in order for us to get into the pre-COVID situation it may take 8 to 10 years even. তো এখন এরা কি করা উচিত? আমি মানে যদি if it's up to me I will be more proactive to looking for jobs. আমি এখন যদি শুধু আনএমপ্লয়মেন্ট দিকে তাকায় থাকি এবং পিইউ এর দিকে তাকায় থাকি, এটা লং টার্ম কোনো ধরনের সিচুয়েশন না। আজকে অ্যাকচুয়ালি আমি একটা অ্যাড্রেস দেই সবাইকে, যদি সবাই লিখতে চান, এটা হলো access.nyc.gov. so access.nyc.gov. এটা নিউ ইয়র্ক সিটির একটা ওয়েবসাইট, অনেকে হয়তো বা জানেন। এখানে যদি আপনি যান, এখানের মধ্যে অনেক জব অপরচুনিটি আছে। ওয়ান অফ দ্য থিংস দ্যাট দে স্টার্ট ইজ ভার্চুয়াল ওয়ার্কফোর্স ওয়ান ক্যারিয়ার। তারপর আপনার নিউ ইয়র্ক সিটি থেকে আরো কিছু জব আছে। তো অনেকগুলো জব হয়তো বা ইট মে বি ইজিয়ার নাও
to get a job, city job, than before maybe, because government চাচ্ছে যে বেশিরভাগ মানুষ কাজে আসুক। তো আপনারা যারা বাসায় বসে আছেন তারা ডেফিনেটলি অ্যাপ্লাই করবেন যে এই সিটি জব গুলোতে, কারণ সিটি জব গুলো অবভিয়াসলি সামটাইমস বেটার দেন অ্যাটলিস্ট মিনিমাম ওয়েজ। তো ওরা অনেক সময় আমাদের কমিউনিটি হোক বা বাইরের কমিউনিটি মিনিমাম ওয়েজ পাওয়াটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যেতে পারে এই সিচুয়েশনে। তো আপনারা ডেফিনেটলি অ্যাপ্লাই ফর জব। এই যে পিওএ বলেন, আনএমপ্লয়মেন্ট বলে, এগুলো ভেরি ভেরি টেম্পোরারি। মানে ইউ শুড ডেফিনেটলি অ্যাপ্লাই ফর জবস। I would do the same. আমি কি কন্টিনিউ করব? মামুন ভাই, আপনি মনে কিছু বলতে যাচ্ছেন? তাহের, আমার একটু কথা ছিল এখানে। Well, sure. Tahir bhai, if you permit me, I can hear you, Tahir bhai. অবশ্যই তাহের ভাই বলতেছে, হ্যাঁ হ্যাঁ। Okay, so historically যেটা দেখা গেছে, আপনি যদি রিসার্চ করেন ইকোনমিক্স নিয়ে, so anytime the economy goes down, this is the best time to educate yourself or maybe reskill yourself. So আমাদের হয়তো অনেক আমাদের কমিউনিটিতে লোক আছে very qualified, they lost the job or there is a very less hope to get a new job in the future. So immediately should go to the community college and they should get training. আপনারা জানেন যে এখন আমরা cloud computing is a huge thing. Beside, আমাদের হানিফ ভাই আছে, অনেক ইনস্টিটিউট আছে, they train people to do the testing and programming and other thing, but a lot of community colleges are training people for cloud computing. So আমাদের যাদের math background আছে, physics or engineering background আছে, it's easy to really get maybe 1 year training and get a very good job in the future. And even you should not worry about this student loan if you still have to borrow this money to pay for the college, and if you're not qualified to get financial aid, still you should go, and in long run it's going to be beneficial for you and for your family. Oh, great. জি নাজমুল ভাই কি অ্যাড করতে যাচ্ছিল? কনফিউশন ক্রিয়েট হয়েছে আমাদের কমিউনিটিতে, যেটা আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে এই $600 বন্ধ হয়ে যাওয়ার অর্থ কিন্তু আনএমপ্লয়মেন্ট বন্ধ হচ্ছে না। এখানে কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে কমিউনিটিতে, এবং কিছু কিছু মিডিয়াতে খবরও এসেছে আনএমপ্লয়মেন্ট বন্ধ, হুইচ ইজ নট কারেক্ট অ্যাট অল। আপনারা এই $600 যেটা প্যান্ডেমিকের জন্য দেওয়া হয়েছিল সেটি বন্ধ হয়ে যাচ্ছে, বাট এখনো পর্যন্ত কংগ্রেসের যে প্রস্তাবটি আছে আজকে যেটি বোঝা যাচ্ছে একটু এদিকে আসো, একটি ফরম্যাটে তারা এটা কন্টিনিউ করবেন হয়তো বা, তবে অ্যামাউন্টটা 600 নাও হতে পারে। এখন আমাদের কমিউনিটিতে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, অনেকে বিশেষ করে বেশ কয়েকজন চাকরিদাতা আমাকে বলেছেন যে কেউ আর কাগজে কলমে কাজ করতে চান না, সবাই ক্যাশে কাজ করতে চান। তার অর্থটা হচ্ছে they want to work and at the same time continue receiving these $600, এই অতিরিক্ত $600 পেতে চান। যখন এটি বন্ধ হয়ে যাবে তখন অনেকেই জীবনের প্রয়োজনে, জীবনের তাগিদে কাজে যেতে বাধ্য হবেন। কাজ যে নাই তাও কিন্তু ঠিক না, কাজ যথেষ্ট আছে, তবে কাজের সেক্টর চেঞ্জ হচ্ছে, যেটা একটু আগে মামুন ভাই বললেন, এবং হুইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট আমাদের। কারণ এক একটা সময় ইকোনমিতে এক একটা বিষয় আসে যখন আপনাকে জবের অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হয়, জব হয়তো অন্য ফরম্যাটে আসে। কিন্তু আমাদের কমিউনিটিতে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যেহেতু আমি কমিউনিটিতে ইনভলভ সাংবাদিকতা করি, আমাদের কমিউনিটিতে একটা এই 4 মাসের একটা ব্যাপক প্রতিক্রিয়া যেটা আমি লক্ষ্য করেছি, ব্যাপক রেজাল্ট, সেটি হচ্ছে অনেকেই $600 অতিরিক্ত পেতে পেতে এখন অন্য কাজের দিকে আর আগ্রহ পাচ্ছেন না, হুইচ ইজ নট এ গুড সাইন, যেটা কোনোভাবেই ভালো লক্ষণ নয়। এবং এই $600 আনএমপ্লয়মেন্ট কিন্তু বন্ধ হচ্ছে না, যারা এই $600 বন্ধ আনএমপ্লয়মেন্টে থাকবেন তারা আনএমপ্লয়মেন্ট পেতে পারবেন। এবং আমরা যে কয়েকদিন আগে এটা বলেছি, জাকিরও ব্যাখ্যা করেছে যে 39 সপ্তাহ পরও আরো এডিশনাল 20 উইকস দেওয়ারও ব্যবস্থা রয়েছে নতুন করে লেবার ডিপার্টমেন্ট এবং ইউএস সরকার থেকে বলা হয়েছে। কারণ আনএমপ্লয়মেন্টটা বেসিক্যালি কন্ট্রোল বাই স্টেট, ইন্ডিভিজুয়াল স্টেট, ফেডারেল গভর্নমেন্টের কোনো প্রোগ্রাম না। অতএব এই বিষয়টা আমাদের ভিতরে এই ভুল বোঝাবুঝিটা যাতে কমিউনিটিতে না থাকে। But I dispute with Nazmul Bhai. Nazmul Bhai, with respect, like all the people are not doing the art job in your community. There's also a lot of professional people in the community. They're working for the city, state, counties, so they are not receiving any kind of benefit, by the way. আমার মনে হয় যে আমরা একটা ছোট বিরতিতে যাব। বিরতির পর আমরা দুটো বিষয় আলোচনা করব, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের কমিউনিটির বিষয় নিয়ে। একটা ডক্টর ইব্রাহিম চৌধুরী আছেন, জনাব সুব্রত বিশ্বাস আছেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরই বিষয়গুলো আলোচনা করব। আমাদের সাথেই থাকুন।
আর নয় অর জব। মাত্র 4 মাস আমাদের এখানে আইটি প্রশিক্ষণ নিয়েই হয়ে যান একজন আইটি প্রফেশনাল। স্বপ্নের আমেরিকায় আপনার স্বপ্ন পূরণে স্মার্ট টেক দিচ্ছে বছরে 80 থেকে $120,000 চাকরির নিশ্চয়তা। পূর্বের কোনো কম্পিউটার বা আইটির অভিজ্ঞতার প্রয়োজন নেই। স্মার্ট টেক আইটি সলিউশনস, উই বিল্ড ইউর ড্রিম জব ইন আইটি। 7208 Broadway, 2nd floor, Jackson Heights, New York 11372. Phone 917-293-5724. আমাদের শহরকে সুস্থ রাখতে গেলে আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে। সেজন্য আপনার কোনো ভয় ছাড়া পরিচর্যা এবং সহায়তা খোঁজার অধিকার আছে। সকল নিউ ইয়র্কবাসীর স্বাস্থ্য পরিচর্যা এবং সামাজিক পরিষেবা প্রাপ্ত হতে পারেন অভিবাসন স্থিতি, অর্থ পরিশোধের ক্ষমতা অথবা কর্মসংস্থানের স্থিতি নির্বিশেষে। nyc.government/immigrants-এ গিয়ে আরও জানুন। বিনামূল্যে এবং গোপনীয় অভিবাসন সংক্রান্ত সাহায্যের সংযোগের জন্য অ্যাকশন NYC-কে কল করুন 1800-354-0365 নম্বরে। পরিবার নিয়ে সুন্দর পরিবেশে ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার উপভোগ করতে আজই চলে আসুন সুলতানস ডাইনে। সুলতানস ডাইনের বিশেষত্ব হচ্ছে কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও সহ সব ধরনের কাবাব। এছাড়াও রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার জনপ্রিয় খাবার দোসা, থালি, চিকেন 65, ললিপপ চিকেন। প্রতি বৃহস্পতিবার রয়েছে বিয়েবাড়ির ঐতিহ্যবাহী স্পেশাল মেনু, বিয়েবাড়ির কাচ্চি, রোস্ট পোলাও, জালি কাবাব, শামি কাবাব, পোহানি, জর্দা ফিরনি সহ মুখরোচক সব খাবার। আমাদের রয়েছে যে কোনো অনুষ্ঠানের জন্য কেটারিং ও ফ্রি ডেলিভারির সুবিধা। রাজার মতো খেতে চাইলে আসুন সুলতানস ডাইনে। সুলতানস ডাইন, 11023 জেমার্ক এভিনিউ, রিচমন্ড হিল, নিউ ইয়র্ক 11418। হ্যালো দর্শক, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম স্টিমুলাস প্যাকেজ নিয়ে এবং ছাত্রদের সুবিধা নিয়ে। আমরা আবার আলোচনায় ফিরে আসবো। আমরা একটু জাস্ট আলোচনা করব আমাদের সাংস্কৃতিক গুরু অনুপ কুমার দাস, তিনি প্রয়াত হয়েছেন। আমরা তার জীবন নিয়ে আলোচনা করব। আমরা যাচ্ছি জনাব সুব্রত বিশ্বাস আপনার কাছে। জনাব সুব্রত বিশ্বাস, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, আপনার ভিডিওটি দেখতে পাচ্ছি না, আপনার কথা শুনতে পাচ্ছি। জি জি, এখন শুনতে পাচ্ছি। আপনি তো জানেন যে অনুপ কুমার দাস কিভাবে মারা গেলেন হঠাৎ করে? আমরা এটা তো মানে খুবই সবার জন্য সারপ্রাইজিং। আপনি কি একটু বলবেন? সবাইকে ধন্যবাদ। যেখান নাজমুল সাহেব, মামুন সাহেব আর যারা এখানে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘদিন পরে সবাইকে দেখলাম, খুব ভালো লাগছে। আপনাকেও দেখতে ভালো লাগছে অনেকদিন পরে। তো অনুপ দাসের ব্যাপারে বলতে বলছেন আমাকে, তো কিন্তু আপনি জাস্ট 5 মিনিট আমাকে বলার জন্য আমাকে জানিয়েছেন, ফলে আমি একেবারে সম্পূর্ণ অপ্রস্তুত। জি না, ঠিক আছে অসুবিধা নেই। যতটুকু জাস্ট আমি খুব দীর্ঘ করতে পারবো না। তো বা এরপরেও তার সাথে যে সম্পর্ক বা তাকে যেভাবে দেখেছি তার উপর আমার একটু মূল্যায়ন তাকে বলবো আর কি। আমি দীর্ঘ কোনো আলোচনায় যাব না। তবে তার মৃত্যুটা তাকে আমি তার শুরুতে তার প্রতি আমি শোক প্রকাশ করছি। তো তার মৃত্যুটা আমি যতটুকু শেষ মুহূর্তে আমি যেটা শুনছি এটা বড় খুব দুঃখজনক। আমার মনে হয় তার যদি এটা না হইতো তাহলে হয়তো অনুপ আরো কিছুদিন বাঁচতে পারবেন। দুইটা কিডনি তার চলে গেছিল এবং এটার জন্য ডায়ালিসিস করতে হতো এবং সেই ডায়ালিসিসটা বাসায় করতেন ফলে আমি যেটা ডায়ালিসিস করতে দেখছি যে ডায়ালিসিস যারা করে ব্লাডটা যখন একবার বাইরে আবার ভিতরে আবার ইয়ে করতে হয়, ভিতরে পুশ করতে হয়। তো বাইরে যখন ব্লাডটা যখন বাইরে আসে তখন এই আপনার আপনার খুব নিম্নের খুব শরীরের যে শক্তি সেটা ভীষণভাবে কমে আসে, ফলে এটা খুব রিস্কি অবস্থা থাকে এবং এই অবস্থাটাই
সম্ভবত হয়েছিল বলে আমি শুনেছি, যে সে নিচে করতে গিয়ে এটার থেকে বোধহয় কন্ট্রোল করা সম্ভব হয় না একটা পর্যায়ে, সেটা সেই ইয়ের থেকে হয়তো দুর্ঘটনাই ঘটছে। আমি যতদূর শুনছি আর কি। তো যাই হোক, মৃত্যুটা তো খুব দুঃখজনক, খুব বেদনাদায়ক তো অবশ্যই। অনুপ দাস, আমি মনে করি অনুপ দাসকে আমি চিনি, আমি উদীচিতে আসার আগে বিপা বা আরো অন্যান্য সংগঠনের সাথে কাজ করছে, আমি দেখছি কাজগুলো দেখেছি। এরপরে উদীচিতে যখন আসলো, উদীচিতে আসার পরে তাকে খুব ভালো করে জানি, দেখেছি, এবং তার যে শিক্ষাগত যোগ্যতা আমি যতটুকু জানি, শুনেছি সে দিল্লিতে একটা নৃত্য সেখানে শিক্ষা নিচ্ছে, তারপরে শান্তিনিকেতনে। তো তার শিক্ষার জায়গাটা আমি যতটুকু আমি দেখেছি বা আমি বুঝেছি, সে ভীষণভাবে প্রতিভাবান একটা লোক, এবং খুব উদ্ভাবনী শক্তি তার মধ্যে ছিল তার পেশাগত জায়গাতে। উদীচিতে আসার পরে আমরা চিত্রাঙ্গদা, শ্যামা, তারপরে পঞ্চকবির, অনেকগুলি আমরা বড় বড় চিত্রনাট্য, গীতিনাট্য, এগুলো আমরা তাকে দিয়ে করেছি। এবং কিন্তু তার সবচেয়ে গুণটা হলো যে সে যখন যে ইয়ে নিয়ে গীতিনাট্য হোক অথবা যে চিত্রনাট্য যেটাই সে নিচে, সেটাকে সে খুব আন্তরিকভাবে, এবং যে ঘটনাটা যে নিয়ে সে শুরু করেছে, সেই ঘটনাটাকে এবং বাস্তবভাবে এত সুন্দরভাবে ফুটে তোলার চেষ্টা করতো। এর মধ্যে কোনো ইয়ে আর্টিফিশিয়াল কোনো ছিল না, খুব ভীষণভাবে আন্তরিকতার সাথে কাজ করতো। এবং আপনারা যারা আছেন দর্শক, বিভিন্ন ঘটনায় বিভিন্ন অনুষ্ঠান তার দেখেছেন, আমার কাছে মনে হয় সে তার যে যতগুলো অনুষ্ঠান আমরা দেখেছি, প্রত্যেকটা অনুষ্ঠান মানুষের মনে দাগ কেটেছে এবং মানুষকে আনন্দ দিয়েছে, আমি মনে করি আর কি। তো সে বিভিন্ন অনুষ্ঠানের বিভিন্ন গ্রুপের সাথে কাজ করলে একটা পর্যায়ে যায়, সে তার নিজের একটা সংগঠন দাঁড় করায়। কিন্তু আমাদের সাথে যখন ছিলেন উদীচিতে, সেই সময় তার শরীরে সেই রোগ বাধা বেঁধে ফলে তার মধ্যে একটা হতাশা, এবং রোগ হইলে পরে যেটা আর কি একটা হতাশা কাজ করতে আমার কাছে মনে হয়েছে। এই হতাশার থেকে অনেক সময় সে একটা ইরেগুলার, অনিয়মিত থাকতো, এটা কোনো তার ইয়ে না, এটা রোগের কারণে আমার কাছে মনে হইতো। কিন্তু এরপরে যখন নিজের সংগঠন করলো, সেই সংগঠনে খুব আন্তরিকভাবে কাজ করেছে, এবং সেই কাজগুলো এবং তার যে নাচের ইয়েগুলো আমরা দেখেছি, সবাইকে মুক্ত করতো। তার ছিল তার সবচেয়ে ইয়েটা হলো যে সে যেটাতে যে ইয়েটা হাত দিত, সেটাতে খুব সুন্দর, খুব আন্তরিকভাবে এবং বাস্তব সেই ঘটনার বাস্তবতাকে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করতেন। ফাঁকি দেওয়ার কোনো ইয়েটা ছিল না। তার অন্ত্যেষ্টিক্রিয়া কবে হবে, কিভাবে হবে একটু বলবেন? হ্যাঁ, তার অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কিভাবে হবে একটু বলবেন? অন্ত্যেষ্টিক্রিয়াটা এখনো ফাইনাল হয় না, আমি যতটুকু জানছি। তো আমি ডিটেলস এই মুহূর্তে আপনাকে বলতে পারবো না। তবে ওই যে তার যে ব্রঞ্জের যে গানের যে আছে তারা আছে, তারপরে আরো অন্যান্য যারা আছে, তারা সবাই মিলিয়ে একটা উদ্যোগ নিয়ে তার এটা করার চেষ্টা করা হচ্ছে। আর কিভাবে হবে আমি আপনাকে ফাইনাল। থ্যাংক ইউ জনাব সুব্রত বিশ্বাস। আমরা জনাব অনুপ কুমার দাসের বিদেহী আত্মার শান্তি কামনা করছি আমরা সবাই, এবং তাকে কমিউনিটি মিস করবে এতে কোনো সন্দেহ নেই। দর্শক, আমরা আবার আমি যে কথাটা শেষ কথাটা আমি বলতে চাই এটা যে আমার যে ধারণা যে নিউইয়র্কে ইন্ডিয়া এবং বিভিন্ন যে ইয়ের যে নৃত্যশিল্পী যারা আছে, মহিলা এবং পুরুষ যারাই আছে, আমার কাছে মনে হয়েছে যে অনুপের সাথে আমরা বাংলাদেশি যারা বা বাঙালি কমিউনিটির একটা প্রতিভাবান নৃত্যশিল্পীকে আমরা হারিয়েছে, এটা পূরণ হওয়াটা খুব ডিফিকাল্ট, দীর্ঘ সময়ের ব্যাপার। জি, থ্যাংক ইউ দাদা, আপনাকে থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য আমাদের সাথে। আমরা ডক্টর ইব্রুল চৌধুরী আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আপনার সাউন্ড মিউট করা আছে, একটু সাউন্ড আনমিউট করলে ভালো হয়। মামুন ভাই এবং নাজমুল ভাই আছেন এবং জাকির আছেন, দাদাও আছেন, আপনারা সবাই জয়েন করতে পারেন এই আলোচনায়। আপনি জানেন যে নিউ ইয়র্ক স্টেট ইলেকশন জাস্ট এবং ফেডারেল প্রাইমারি জাস্ট শেষ হয়েছে, এবং বাংলাদেশি কমিউনিটির বেশ কিছু তরুণী তারা অংশ নিয়েছিলেন এবং সবাই খুবই ভালো করেছেন। বাট আমাদের কমিউনিটি যখন সবসময় আমরা বলি যে আমাদের বয়স নেই,
এই যে সুযোগটা এসেছিল, আপনি কি ডক্টর ইবরুল চৌধুরী আপনি মনে করেন যে এই সুযোগকে কাজে লাগানোর ক্ষেত্রে আমরা সত্যিকার অর্থে খুব আন্তরিক ছিলাম? ধন্যবাদ তাহের ভাই, টাইম টেলিভিশন এবং উপস্থিত প্যানেলিস্ট যারা আছেন, নাজমুল ভাই সহ সবাইকে ধন্যবাদ। আমি প্রথম অভিনন্দন জানাই আমাদের প্রজন্মরা যারা নিউ ইয়র্কের মতো একটা জায়গায় ইলেকশন করেছেন এবং তারা সম্পূর্ণ তাদের নিজেদের মাধ্যমে করেছেন। এই তরুণ প্রজন্মরা কিন্তু বয়স্ক বা আমাদের যে কমিউনিটির আমার দৃষ্টিতে ওরকম সাপোর্ট ওনারা পান নাই। কিন্তু আমার মনে হয়েছিল যে যদি দেখেন তারা যেই তাদের সাথে যুদ্ধ করেছেন এই মেইন স্ট্রিমের পলিটিক্স, তারা সবাই ভাগা ভাগা বিশাল পলিটিশিয়ান, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের এই তরুণ প্রজন্মেরা 200 থেকে 500 ভোটের ব্যবধানে কেউ কেউ হেরেছেন। এটা আমার কাছে খুবই কষ্টের ব্যাপার মনে হয়েছে। আমাদের বাংলাদেশি কমিউনিটি, আমেরিকান বাংলাদেশিরা এটা মিস করেছেন। নিউ ইয়র্কের যারা আছেন তারা আমাদেরকে একটা ইতিহাস রচনা তৈরি করতে সহায়তা করতে পারেন নাই। আমরা একটা ইতিহাস রচনা করতে পারি আমি এখানে পেনসিলভেনিয়াতে ডক্টর নিনার অ্যাকচুয়ালি এটা বলতে হয় যে সিনিয়র অ্যাডভাইজার হিসেবে ক্যাম্পেইনে ছিলাম এবং আমি তখন ফিল করেছিলাম যে পেনসিলভেনিয়ার এইটা, আমি নিজে একজন চিকিৎসক কিন্তু আমি তার বাইরে ভলান্টিয়ারগুলি করি এবং আমি এটা মনে করি, ভীষণভাবে মনে করি, ফিল করি যে মেইন স্ট্রিমের সাথে যদি আমরা না যেতে পারি আমেরিকান বাংলাদেশিরা, তাহলে আমরা কিন্তু যতই করি না কেন আমরা অনেক পিছিয়ে থাকবো। নিউ ইয়র্কার যারা ছিলেন আমাদের বাংলাদেশিরা, আমেরিকান বাংলাদেশিরা, তাদের উচিত ছিল সর্বতভাবে সহায়তা করে একটা ইতিহাস রচনা করা। আমরা করতে ব্যর্থ হয়েছি, কিন্তু তারপর আমার কাছে মনে হচ্ছে ব্যর্থতা থেকেও শিক্ষা না হয়, আমরা শিখবো এবং আমার মনে হয় উদূর ভবিষ্যতে যদি কেউ ইলেকশন করেন দলমত নির্বিশেষে আমরা সবাই তাকে সাপোর্ট দেওয়ার করা উচিত বলে আমি মনে করি। থ্যাংক ইউ ডক্টর ইবরুল চৌধুরী। আমি যাচ্ছি মামুন ভাই আছেন, নাজমুল ভাই ইউ স্টার্ট দিস ডিসকাশন, এরপরে আমরা আসবো বাকি যারা আছেন প্যানেলিস্ট তাদের কাছে। আপনার সাউন্ড মিউট করা আছে। জি শেষে বলি? শেষে বলবেন? না আপনি বলেন, আপনি আগে বলেন, তারপরে আবার আপনার কাছে আসবো। আমি মামুন ভাইয়ের বক্তব্যটা আগে শুনতে চাই। মামুন ভাই, আপনি কি মনে করেন যে আমাদের কমিউনিটি, আপনি জানেন যে ইতিহাসের দ্বার প্রান্তে আমরা সবাই ছিলাম, কিন্তু আপনি কি মনে করেন যে কমিউনিটি যেভাবে অ্যাক্টিভ হওয়া দরকার ছিল তাদের পেছনে, উইথ দ্য ফান্ড রাইজিং, উইথ দ্য সাপোর্ট, উইথ দি ভলান্টিয়ার্স, যেমন আমি একজন ক্যান্ডিডেটের ভলান্টিয়ার্স 3 দিন ভোট গণনা হলো, আমি বাংলাদেশে অনলি 1%কে পেয়েছি, আর তার ভলান্টিয়ার বাকি সব আমি দেখেছি আমেরিকান হোয়াইট এর আগে ভলান্টিয়ার করছে, কিন্তু একজন বাংলাদেশিকে আমি দেখি নাই সেখানে। আপনি কি মনে করেন? Thank you, Tahir bhai. We miss the opportunity definitely. But আমি personally যখন campaign করছি in 2012 when Danny and Luis are fighting for assembly seat in District 87, we went to door, we knocked the door, we asked for the vote, we called, but unfortunately for maybe ক্ষেত্রে যেটা হয়েছে, yes, there is a lot of grassroots support from outside our Bangladeshi community. We tried to call, but I didn't see like a huge energy the way we had in 2012 in the Bronx in 87 Assembly District. Ji, thank you. Dr. Dada Ibrul Choudhury যেটা বললেন, we are very proud and very happy. I feel যে COVID-19 এর কারণে হয়তো আমরা এটা একটু এফেক্ট করছে, যেমন অনেকে আমরা সাহস করে কিন্তু রাস্তা নামতে অনেকে একটু নার্ভাস ফিল করছে। যেমন personally, আমি কিন্তু as very energetic or very willing to go on the street and campaign and talk, but আমরা কিন্তু অনেকেই কিন্তু সেটা করতে পারিনি। It is unfortunate, but inshallah in the future আমরা মনে হয় বাঙালিরা আরো এগিয়ে আসতে পারে। যেটা ইবরুল দাদা যেটা বললেন, ডক্টর ইবরুল, যে we need to get involved with the real mainstream, যেটা আমরা mainstream যেটা বলি যে Democratic Party হোক Republican, we need to go to every single event. Do not exclude on the Bangladeshi community, Bangladesh society in general, and so on. Yes, we need those, but we need to go to the real mainstream discussion, forum, protest, movement, anything and everything. And we need to show our face, we need to show our voice, we need to be part of that whole, the color of America. That we are part of this, we need to show that. And with that process, definitely we could win in the future. জনাব জাকির চৌধুরী, আপনি কি মনে করেন? পজিটিভ নোট দেই। সো এখানে আমাদের মামুন ভাই is an educator. So if you look at the history of America, right? So for a community to come to a mainstream, it takes time, it takes sacrifices, it takes revolutions.
আপনার একটা একটা করে আস্তে আস্তে যাইতে হবে। সো আপনার যে এবার আমরা যেটা দেখতেছি যে অনেক লোকজন আসছে, এটা একটা শুরু, এটাতে মানুষ ইন্টারেস্ট পাবে, এটা একটা ইন্ট্রোডাকশন। I mean, trust me, I mean, on the first try, nobody wins. আমরা গত এই 5-7 বছর ধরে এখন আস্তে আস্তে কোন জায়গায় শুনতেছি, ওকে মিশিগানে হইছে, টেক্সাসে হইছে, নিউ ইয়র্কে হইতেছে, এরকম। সো হঠাৎ করে আমরা যে বড় বড় সিটগুলো নিতে হবে, রুট লেভেল থেকে তো মানুষজন আস্তে আস্তে যাইতে হবে। আমাদের এক্সপিরিয়েন্স, দিস ইজ মোস্টলি ফার্স্ট জেনারেশন who are going in, সেকেন্ড জেনারেশন আস্তে আস্তে ঢুকতেছে, থার্ড জেনারেশন তো বলতে গেলে নাই। থ্যাংক ইউ। আমি মনে করি যে জি বলেন, গো হেড। সরি, আমি মনে করি যে এখানে উই আর ভেরি পজিটিভ, যেখানে এতদূর পর্যন্ত আসতে পারছে। মানুষদেরকে আমাদের এডুকেট করতে হবে। আমাদের বাঙালি খারাপ, আমরা আসি না, দিস আর নট দ্য রাইট ওয়ে টু অ্যাপ্রোচ দিস থিংস, টু বি অনেস্ট। এই হাতের 5 আঙ্গুল সব জায়গায় সবগুলো কমিউনিটি সেম আছে। সো আমাদের যে ভাই বোনরা এবার যারা আসতেছেন, ইফ দে ইনস্টেড অফ লুজিং হোপ, দে শুড কন্টিনিউ। মানে একবার পারেন নাই, নেক্সট বার যদি কন্টিনিউ না করেন, দেন উই উইল রিয়েলি লুজ দ্য মোমেন্টাম। এখন আস্তে আস্তে যদি আমরা কন্টিনিউ করতে থাকি, আমাদের সাপোর্ট অবশ্যই থাকবে। আমাদের এখন কমিউনিটিতে এডুকেটেড মানুষ আসতেছে, আমাদের কমিউনিটিতে এখন টাকা পয়সা হয়েছে, আমাদের উই গট টু পুট আওয়ার মানি ওয়ার আওয়ার মাউথ ইজ। শুধু আমরা যদি কমপ্লেইন করি, ঠিক আছে, এটা এভরিবডি ইজ গোইং টু ডু ইট, বাট উই উইল আর্জ অল দ্য পিপল দ্যাট অ্যাকচুয়ালি had the courage to go and run for these positions. We should just continue. থ্যাংক ইউ। জনাব সুব্রত বিশ্বাস, কে আমি বলবো? জি। আমি যেটা বলতে চাই সেটা হলো যে আপনারা যেটা আলাপ করছেন যে আমরা ইতিহাস মিস করছি নাকি ইতিহাস সৃষ্টি করতে পারি নাই, আসলে কি সেটা কিন্তু কোনো ইতিহাস সৃষ্টি করার জন্য কি এভাবে কি এটা সামনে রেখে কি আগানো হয়েছিল, বা সেটা তো আমি মনে করি না। দ্বিতীয়ত হলো ইতিহাস সৃষ্টি করতে সেই জায়গায় কমিউনিটি কি সে তাদের পেছনে যুক্ত হয়েছিল, বা কিংবা তারা কমিউনিটিকে সেইভাবে তাদের পক্ষে নেওয়ার বা সেই করার সেই করতে পেরেছিল কিনা সেটা। দ্বিতীয়ত হইলো যে এই তাদের যোগদানের ইয়েটা, তাদের ইলেকশনে নামার ইয়েটাই আমার কাছে মনে হচ্ছে যেন আমরা দেশীয় স্টাইলে আমরা সবাই যেন একদম নেমে পড়েছিলাম, যেটা এটার এই দেশের নির্বাচনে সাধারণত একটা বেস ওয়ার্ক করতে হয়। আপনি শুধু কমিউনিটি দিয়ে কমিউনিটি বেসিসে আপনি পাস করতে পারবেন না, আগাইতে পারবেন না। এটার পিছনে অনেক কাজ করতে হয়, আপনাকে দাঁড়াইতে হয়, তারপরে আপনি আগাইতে হবে। ফলে মনে হচ্ছে দেশের মতো যার যে অবস্থা, সেই অবস্থাতে সবাই নেমে পড়ছে, এবং এটা না আছে কমিউনিটির সাথে তাদের কোনো যোগাযোগ বা সম্পর্ক না আছে অন্যদের সাথে। ফলে আমরা সবাই যেন একটা বিরাট আশা করছিলাম যে একটা ইতিহাস দাঁড় করাই ফেলছি। তো সেই জায়গায় আমার মনে হয় এটা কোনো একটা ভজবর মতো একটা ঘটনা হয়েছে। এটার মধ্যে ইতিহাস রচনারও কোনো সুযোগ ছিল না, অতি উৎসাহ বা অতি আশারও কোনো ইয়ে ছিল বলে আমি। থ্যাংক ইউ জনাব সুব্রত বিশ্বাস। জনাব নাজবুল হাসান। ধন্যবাদ। সবার বক্তব্য শুনলাম। আমি লাস্ট বক্তা সুব্রত বিশ্বাসের বক্তব্য দিয়ে শুরু করতে চাই। এটা হচ্ছে আমাদের কমিউনিটিতে কিন্তু একটা ক্লাস চলতেছে। এই ক্লাসটা হচ্ছে এই আমরা যারা মুরব্বী, নিজেদেরকে মুরব্বী ভাবি কমিউনিটি, আর আমাদের প্রজন্ম, তাদের ভিতরে একটা সংঘর্ষ চলতেছে। সংঘর্ষটা ওই জায়গাতেই, কারণ আমাদের মুরব্বীদের একটা বড় অংশ আমরা এখনো বাংলাদেশের রাজনীতি নিয়ে এখানে ব্যস্ত। সুব্রত দা গণতন্ত্রী পার্টির নেতা ছিল, কিন্তু উনি আমেরিকান নাগরিক হওয়ার পরে রিপাবলিকান কিংবা ডেমোক্রেট কোনো ব্যাপারে কোনো বক্তব্য রাখেনি, হুইচ ইজ ভেরি নর্মাল। তার কারণ ওনার জীবনের একটা বেশি সময় উনি ওই রাজনীতিতে ইনভলভ ছিলেন। অতএব এই যে যারা আমরা এখানে বাংলাদেশি রাজনীতি করি, নিউ ইয়র্কে বসে ঢাকায় হাসিনা, খালেদা কিংবা এরশাদ কিংবা অন্যান্য রাজনৈতিক নেতৃত্বের জন্য নিউ ইয়র্কে স্লোগান তুলি, কিংবা নিউ ইয়র্কে তাদের কি কনভার্ট করা সম্ভব আমাদের পরবর্তী প্রজন্মকে? সম্ভব না। অতএব আমরা যেটা মনে করি, আমি যেটা মনে করি যে পরবর্তী প্রজন্ম ইতিহাস সৃষ্টি করার পথে এসেছিল কি এসেছিল, আসেনি, সেটার চাইতে বড় কথা হচ্ছে দে হ্যাভ শোন সাম, তারা অনেক কিছু দেখাতে পেরেছে, যেটা আমি গত 40 বছর নিউ ইয়র্কে থাকি। এই 40 বছরের ভিতরে কোনো গ্রুপ, রাজনৈতিক কোনো গ্রুপ, সেটা ইয়ং বলেন, ওল্ড বলেন, যারাই বলেন, এইভাবে নিজেদেরকে শো করতে পারেনি। যে এখানকার মূলধারার ক্যান্ডিডেটদের কাছে তারা হেরে গেছেন ঠিকই অনেকে, কিন্তু দ্বিতীয় স্থানে তাদের নাম ছিল, তৃতীয় চতুর্থ স্থানে নয়, এবং তারা কেম ভেরি ক্লোজ। এখন কথা হচ্ছে আমাদের কমিউনিটির ভিতরে একটি ক্লাস চলতেছে, সেটা একটু আগে আমি যেটা বলেছি। তা আমরা যারা তথাকথিত মুরব্বী ভাবি নিজেদেরকে, আমরা সবসময় মনে করি আমার সন্তান কি করবে সে আমাকে আগে জিজ্ঞেস করবে, কিংবা আমি যখন দেখি যে আমার সন্তান খুব ভালো করে বলছে তখন আমি ক্লেম করি যে আই অ্যাম হিজ ফাদার।
কিন্তু তাকে যে ওই অবস্থায় যেতে হলে ফাদারের যে একটি কন্ট্রিবিউশন থাকা দরকার তার ধারে কাছে আমরা যাই না। আমরা সব সময় প্রাইজ এগুলোর জন্য অপেক্ষায় থাকি। আমরা এখানে বসে দেশীয় রাজনীতির জন্য ক্রেস্ট নেই, কিন্তু আমার সন্তান যে সেইখানে কন্ট্রিবিউট করছে, এখানকার সমাজে তার যে একটা ভূমিকা, সেটাতে আমরা গর্ব ফিল করি না, এবং গর্ব ফিল করি না বলেই আমরা ইনভলভ হতে চাই না, আমরা দাওয়াতের অপেক্ষায় থাকি। এই দাওয়াত কালচার আমাদেরকে বন্ধ করতে হবে। আমি যদি মনে করি যে আমার সন্তানটি আমেরিকার মূলধারা নিয়ে কথা বলছে, রাইট অর রং, ইট কুড বি রং, বাট আমি তাকে এনকারেজ করতে হবে টু স্পিক আপ। সেই কাজটি আমরা কি করেছি? কেউ করিনি। আমরা মিডিয়াও করি নাই, আমরা বাবা মারাও করি নাই, কেউই করি নাই। আমাদের সন্তানরা যা অর্জন করেছে সম্পূর্ণ নিজেদের। আমরা শেষ দিকে এসে আমার সন্তান দাঁড়িয়েছে, সেই জন্য তাকে আমি সাপোর্ট করছি, কিংবা আমার বন্ধুদের বলছি। কিন্তু তারা যে কাজটি করেছে, যে অর্জনটি তারা করেছে, তারা নিউ ইয়র্কের যে বিগ লিডার, যারা ডেমোক্রেটিক 19 বছর ধরে, 20 বছর ধরে, ডেভিড উইপ্রিল, ক্যাথি নোলান, এরা এক একটা পিলার হয়ে দাঁড়িয়ে গেছে নিউ ইয়র্কে। তাদেরকে যে নাড়া দিতে পেরেছে তাদের বাবা মাদের সাহায্য ছাড়া বৃহৎ অর্থে, আই থিঙ্ক দ্যাট ইজ এ বিগ অ্যাচিভমেন্ট। এবং এরা যদি এটা কন্টিনিউ করে ইন ফিউচার, তাদের বাবা মা আঙ্কেলদের সাহায্য তাদের প্রয়োজন নাও হতে পারে। থ্যাংক ইউ। আমি আপনার জন্য ভোট দিব, অসুবিধা নেই। থ্যাংক ইউ। Can I add something here? Tahir bhai, you're muted. Yes, please. So I agree with a lot with আমাদের নাজমুল ভাই, senior নাজমুল ভাই। যেখানে ধরেন by the assembly district কিন্তু 2 বছর পর কিন্তু ইলেকশন হয়। So it's not you have to wait 5 years to go to the ballot again. So আমাদের যে মোমেন্টামটা, এই মোমেন্টামটাকে মেইনটেইন করতে হলে জাস্ট কিপ গোয়িং। যেমন আমাদের তাহের জুবাইদা ভাবি যেটা করতেছে, you lose, so what? You're going to go on the street, keep campaigning, keep going to the community events, go to the meeting, and you're going to see within 1 year, another round of assembly election is coming up. So it's not that far. So Louis, when he won, he didn't win the first time. And in the previously, on example, so first time you do not win. You have to keep trying. Another thing, আমাদের সুব্রত দা যেটা বলতেছিলেন যে they didn't invite us, they didn't call us, they really reached out to all the people. আপনি যখন Ocasio campaign-এ দেখবেন, I get email all the time. I campaigned for her. I did the vote calling. They train online. They don't go out to the door, hey, come, join, do come. You have to proactive. If you see something good for your community, you should sign up. You rather call them and ask them, how can I help you? Instead of waiting for he or she to call you, because he or she might be busy. She's calling so many things. She's so busy to run in this country. You have to do a lot of yourself. So if you're a responsible citizen, if you're one of the person that has a voice, have something to contribute, please call, send a text, send an email, and be part of this movement. Thank you. Thank you. ইবরুল ভাই কিছু বলতে চাচ্ছিলেন? আমি যে কথাটা, আমি ইব্রাহিম ভাইকে একটু থামাই, আমি একটু কথাটা বলতে চাই। কথাটা আমি মনে করি আমরা মিস করতেছি। এটা হচ্ছে যে আমাদের এই লুইস সেপুলভিদার কথা বলেছেন, কিংবা অন্যান্য যাদের কথা বলছেন, তাদেরকে কিন্তু তাদের দেশের ফেলে আসা দেশের রাজনীতি নিয়ে যুক্তরাষ্ট্রে ফাইট করতে হচ্ছে না। তারা এখানকার যে প্রজন্মটা গড়ে উঠেছে, তারা 60 বছর থেকে বয়স, 80 বছর থেকে বয়স, 25 বছর, সব লেভেলে তারা সমর্থন পাচ্ছেন। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে না। আমাদের জনগোষ্ঠীর একটা বড় অংশ এখনো নিউ ইয়র্কে বসে, যুক্তরাষ্ট্রে বসে বাংলাদেশি রাজনীতির জন্য চর্চা করছেন। সময়টা তারা সেখানে দিয়ে দিচ্ছেন। অতএব এই যে ক্লাসটা যতক্ষণ পর্যন্ত আমরা দূর করতে না পারবো, মিনিমাইজ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের প্রজন্মকে সমর্থন দেওয়া আমাদের অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না। সেটি আমাদের ভাবতে হবে। থ্যাংক ইউ। ইব্রাহিম ভাই, আপনি লাস্ট 1 মিনিট। এখানে হয়তো একটা মিস আন্ডারস্ট্যান্ড হতে পারে যে আমি নিউ ইয়র্কের বাসী উপরে খেপে, আসলে বা আমি এভাবে বলছি তা না। আসলে যেহেতু একটা অ্যাচিভমেন্ট নেওয়ার আমাদের হাতে ছিল, অ্যাচিভমেন্টটা আমরা নিতে পারতাম, সেটা আমরা নিতে পারি না, কারণ প্রচুর কাছাকাছি ভোট ছিল, সেটা আমরা করতে পারতাম। আমরা কিন্তু পেনসিলভেনিয়া থেকে ভোট ক্যাম্পেইন করেছি। আমার মনে হয়েছিল যে ডেফিনেটলি এই যে গ্যাপ, বা আপনারা সবাই আসার কথা বলেছেন, অবশ্যই এটা আসার কথা, প্রথমবার কেউ জিতে না, দ্বিতীয়বার জিততে হবে, কিন্তু এটা ইতিহাসের একটা দ্বার প্রান্ত ছিল আর কি, কোনো না কোনো ভাবে এটা ওরাই তৈরি করেছে। আমি মনে করি নিউ ইয়র্কের বাসীরা এত ভোটটা দিলে তো এই ভোটটা আসতো না। অবশ্যই নিউ ইয়র্কের বাসীদের বিশাল ভোটের কারণে আসছে। আমাদের এখানে ডক্টর নিনা যখন প্রথম লুটেরাল গভর্নমেন্ট ইলেকশন করে, উনি ফেল করেছেন। আমি ওই ক্যাম্পেইনে তখনও আমি ছিলাম অ্যাডভাইজার, সিনিয়র ক্যাম্পেইন ম্যানেজার ছিলাম, বাট দেন উই কেম আউট। তো আমি মনে করি আসবে, এটা নিউ ইয়র্কের বাসীদের উপরে আমার রাগ বা ক্ষোভের ব্যাপার না, এটা হলো যে ইতিহাসের দ্বারপ্রান্তে আমরা যখন ছিলাম, একটু কষ্ট করলে, একটু সবাই সময় দিলে, এখানে সবাই একমত, ওই জায়গাটুকু আমরা হয়তো বা আরো কয়েকজনকে নিতে পারতাম। এই জায়গায় আমার কথা, আমার কিন্তু অন্য কোনো কথা ছিল না। এক আর 2 নম্বর, আমি যেটা বললেন মামুন ভাই সম্ভবত, যে 2 বছরের যে ইলেকশন অ্যাসেম্বলি, আমি এটা বলবো যে
যারা ইলেকশন অ্যাসেম্বলি করেছেন তারাও এটা ক্যাম্পেইন করতে পারেন তাদের নেক্সট ক্যাম্পেইনে, যে আনলিমিটেড টাইম কেউ হতে পারবে না, 3 or 4 টাইম, সামথিং পুট সাম পয়েন্ট দ্যাট হুইচ উইল ফেভার ইউ। অলরেডি আমাদের যে না এটা তো গুড থিং, আমাদের কোনো জায়গাতে নাই। আমাদের ক্যাম্পেইন যারা করছেন নতুন প্রজন্মের, এদের অনেকেরই এজেন্ডার মধ্যে আছে এটা, যে তারা যদি উইন করেন তাহলে এই বিল আনবেন যে এটা টার্ম লিমিট, যে একজন সারা জীবন হয়ে থাকবেন, এটা হতে হবে না। এটা তারা টার্ম লিমিট অলরেডি তাদের এজেন্ডার মধ্যে আছে আপনার এটা। থ্যাংক ইউ। আমার মনে হয় আমাদের সময় শেষ হয়ে গেল, বাট আমরা আবার বিস্তারিত আলোচনা করব অন্য এক সময়। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই জি আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব সুব্রত বিশ্বাস আপনাকে, ধন্যবাদ আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির আপনাকে, জনাব নাজমুল হাসান দ্য গ্রেট আপনাকে, এবং জনাব শেখ আল মামুন এবং ডক্টর ইবরুল চৌধুরী, আপনি বাসির মিডিয়াতে যোগদান করেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল রাত আবার এইখানে দেখা হবে। মাঝে মধ্যে একটু সমস্যা হচ্ছে আমাদের ফেসবুক নিয়ে, আমরা জানি, বাট ইনশাআল্লাহ উইল সলভ দ্য প্রবলেম। আপনাদের ধৈর্যের জন্য আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ অ্যান্ড খুদা হাফেজ।